আসসালামু আলাইকুম সবাইকে। ভালোবাসার অধিকার গল্পের 12 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। সাব্বির জেরিন রূপ মনোযোগ দিয়ে পরীক্ষার হলে কোথায় কি ঘাটছে, কোন স্যার সুন্দর, কোন ছেলে কোন মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়েছে এসব শুনছে। নেহা হাত নাড়িয়ে নাড়িয়ে সব ব্যাখ্যা করছে। মাঝে মধ্যে বৃষ্টিও তার সাথে তাল মিলাচ্ছে। রূপ বলে উঠলো, তোমরা পরীক্ষার খাতায় লেখা বাদ দিয়ে সুন্দর স্যার খুঁজে বের করছো, পাশ করতে পারবে তো নাকি? আমি তো খাতা ছাড়া কিছুই চোখে দেখি না পরীক্ষার সময়। হ্যাঁ, নাক ছিটকালো, তারপর বলল, রূপ তুই এত বিল্ডিং কেন হইলি আমার ভাই? এত এত ভালো কথায় তুই আবার পড়াশোনা পাশ ফেল ঢুকালি কেন? তোকে না আলোচনায় আনাই উচিত না? তুই একটা লস প্রজেক্ট, তোর দ্বারা কোনো প্রেম টেম হবে না জীবনে। সাব্বির ভাব নিয়ে বলল, রূপ বড় ভাইয়ের থেকে কিছু শিখ, 22 বছর জীবনে 25টা প্রেম আমার। জেরিন নাকচ করে বলল, ভুল কইছিস তুই, কালকে না একটা বাড়লো, মোট 26টা। শালা তুই একটা হারামি, এমনে কত লাগে তোর? আবার ভালা ভোলা রূপটাকে নষ্ট বানাতে চাইছিস? নেহা থামিয়ে দিয়ে বলল, থামো তো, আসল টপিকটা তো এখনো বলেই নাই। নেহা বলল, ম্যাজিস্ট্রেটটা কি জোশ ছিল, কি বলবো, বৃষ্টি আপাও বলেছে হ্যান্ডসাম ছিল। সাব্বির সিসি করে উঠলো, তারপর বলল, তোরা দুইটাই না বিবাহিত? আমার এমন সুন্দর ভাইগুলোর রাইখা বুড়া ম্যাজিস্ট্রেটের দিকে নজর কেমনে দিলি? রূপ চোখ ছোট করে বলল, বিবাহিত তো শুধু নেহা আপু, বৃষ্টি আপুর জামাই কই পাইলাম? নেহা কথা ঘুরাতে চট করে বলল, বড় মা তুমি কি আমাদেরকে নাস্তা দিবে না? পপকর্নটা ভেজে দাও, রূপকে পাঠাচ্ছি ওর কাছে দিও। রূপ ভাই যা না, নিয়ে আয় না সোনা ভাই, আমরা তোকে চকলেট কিনে দেব। রূপ বলল, না না চকলেট কাজ হবে না, জল রং কিনে দিতে হবে। নেহা বলল, ওকে ওকে ডান। রূপ দৌড়ে যেতেই নেহা সাব্বিরের উদ্দেশ্যে বলল, দিয়েছিলে তো ফাঁসিয়ে। বৃষ্টি হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, আরে তোমরা তো জানিও না নেহাকে একজন পছন্দ করে, স্বয়ং মেয়রের ছেলে। বাবা কি প্রেম, লাল গোলাপ সহিত হাজির, দুবার প্রস্তাব দিয়েছে। সাব্বির আহাজারি করে বলল, না এটা হতে পারে না। নেহা বোন তুই রাজি হয়ে যাসনি তো আবার? আমার একটা মাত্র বড় ভাইয়ের কি হবে এবার? নেহা মুখ বাঁকালো। জেরিন সাব্বিরের সাথে তাল মেলালো। নেহা বলে উঠলো, এমন ভাব করছো যেন তোমার ভাই আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে, আমাকে না পেলে ইহজগৎ ত্যাগ করবে। সে তো দু চোখে দেখতে পারে না আমাকে, দেখলে না অসুস্থ মরে যাচ্ছিলাম, তবুও একবার কথা বলতে আসেনি। সাব্বির কপাল চাপড়ালো, হতাশ কণ্ঠে বলল, তোর দুঃখটা বুঝতে পারছি আমি নেহা বোন, কিন্তু বিশ্বাস কর ভাইয়া তোর সামনে আসলে কিছু বলে না। তুই যেদিন হাত কেটেছিলি সেদিন যা করেছিল কি বলবো, কি সুন্দর প্রেম নিবেদন করেছিল। নেহা চোখ বড় বড় করে তাকালো, জেরিনও মাথা চাকালো, যার মানে সত্যি সত্যি এসব। নেহা মন খারাপ করে বলল, তোমরা বললে আর কি হবে, কোনোদিন তো মনে হয় না স্বীকার করবে। জেরিন বলল, আমার কাছে একটা প্ল্যান আছে। তিনজন উৎসুক হলো শোনার জন্য। জেরিন বলল, নেহা তুই বলবি তুই ভাইয়াকে ছেড়ে দিতে চাস বা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাস। ভাইয়া যেহেতু তোকে ভালোবাসে, তোকে কোনো মতে যেতে দিবে না, আর একই দিন তুই ভাইয়াকে এড়িয়ে চলবি। এমন ভাব তার প্রতি যেন তোর কোনো ফিলিংসই নাই। কিন্তু একটা সমস্যা আছে, আমার একজন অন্তত বন্ধুদের সাহায্য নিতে হবে। নেহা বলল, তোমার প্ল্যান শুনে এখনই কুমায় চলে যাচ্ছি আমি, তোমার ভাই যদি টের পাই সবগুলো চোর আমার বেচারা গালে মারবে। সাব্বির সাহস জুগিয়ে বলল, আরে নেহা বোন আমি আছি না, সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নিব। আমরা তো ভাইয়াকে হেল্প করছি নাকি, এখন বড়দের মধ্যে বড় আব্বু আমাদের সাহায্য করতে পারে। জেরিন বৃষ্টির সামনে চেঁচিয়ে বলল, কি আব্বু আর মানুষ পেলে না? সাব্বির বলল, তো কি আমার বাপের কথা কইতাম, শুধু বড় আব্বু ছাড়া বাকি সবাই তো ভাইয়ার ভক্ত, বাকিরা বললেও মানবে না। বৃষ্টি বলল, যা তুই গিয়ে বল তাহলে আব্বুকে। সাব্বির বলল, আমি না, নেহা বোন বলবে। নেহা করুণ কণ্ঠে বলল, আমাকে কেন ফাঁসা ওসবে, চলো চলো ভাইয়া আসার আগে শুভ কাজ সেরে ফেলি। আর এদিকে সবাই মিলে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। শেষে নেহা, নিখিল জোরে জোরে নেহার নাম ধরে ডেকে উঠলো। নেহার অন্তরাত্মা তার টুটু করা শুরু করেছে, যা করারতে রাস্তায় করে এসেছে। যত সাহসী হোক কথা বলার সময় মুখ চালালেও এখন ভয় হচ্ছে। নিখিল যা রেগেছে। নেহা দাঁত বের করে মেকে হাসলো। নিখিলের পেছনে মিহিরও এসেছে আজ। সাব্বির ডেকে বলল, মিহির ভাই আসো জলদি, কথা আছে। নেহা বলল, আমিও যাব তোমাদের সাথে। নিখিল হাত থেকে ঘুড়ি খুললো। নেহাকে শান্ত কণ্ঠে বলল, রুমে আয়, তোর সাথে কথা আছে আমার। নেহা জিভ দিয়ে ঠোঁট ভেজালো, কাপা কণ্ঠে জিজ্ঞেস করলো, কি কি কথা, এখানেই বলুন। সাব্বির বলল, নেহা তুই কথা শেষ করে আয়, আমরা যাচ্ছি। সবাই সিঁড়ি থেকে এক প্রকার উঠে গেল। নেহা অসহায় দৃষ্টিতে তাকালো। নিখিল এগিয়ে এসে নেহার হাত চেপে ধরে বলল, কি যেন বলছিলি তুই? ম্যাজিস্ট্রেট সুন্দর, পাবেল তোমার দেওয়া ফুলগুলো সুন্দর, চল আজকে আমি ওর থেকে বেশি সুন্দর জিনিস দেখাচ্ছি। নেহা বলল, না আমি দেখতে চাই না, হাত ছাড়ুন আমার। নিখিল নিজের সাথে নেহাকে রুমে নিয়ে ঠাস করে দরজা বন্ধ করে দিল। নেহা ভয় পাচ্ছে, কিন্তু ভাব নিয়ে বলল, দরজা বন্ধ করেছেন কেন, আমাকে টেনে টুনে আনার কি মতলব? নিখিল শার্টের বোতাম দুইটা খুললো, ওয়ালেট বের করে টেবিলের উপর রাখলো। নিখিল এবার সরু দৃষ্টিতে নেহার দিকে তাকালো। নেহাকে পুরোপুরি একবার পা থেকে মাথা পর্যন্ত দেখলো। নেহার অস্বস্তি হচ্ছে। নিখিল এবার নেহার দিকে এগোতে থাকে। নেহার চোখ চোখ মন কিভাবে পালাবে ওটা ভাবতে ব্যস্ত। নিখিলকে এভাবে নিজের দিকে অগ্রসর হতে দেখে নিজ থেকেই তার পা পেছাতে থাকলো। আশ্চর্য তো। নেহা আবারও চোরা চোখে তাকাচ্ছে নিখিল এক মনে নেহার দিকে তাকিয়ে। নেহা ব্যতিগ্রস্ত কণ্ঠে বলল, নিখিল ভাই কি দেখাবেন, দেখিয়ে দিন, আমি চলে যাব এখান থেকে। নেহার পিঠ ঠেকলো দেয়ালে, পেছানোর আর জায়গা নেই।
নেহার ভিতরে ভিতরে প্রচুর ভয়, বারবার হাত কচলাচ্ছে। নিখিল নেহার সামনে এসে দাঁড়ালো, দেয়ালে দুহাত রেখে নেহার দিকে ঝুঁকে বলল, এবার বল কি যেন বলছিলি তুই আমার কথা কেন শুনবি? আমি কে হই তোর? নেহা এদিক ওদিক তাকালো, হাটের অবস্থা বেজায় খারাপ, বেচারা লাফাতে লাফাতে কখন জানি টুপ করে বেরিয়ে আসে। নেহা মনে মনে বলল, আল্লাহ এবারের মতো বাঁচিয়ে দাও। নিখিল গম্ভীর কণ্ঠে বলল, আমি তোর কে তুই সত্যিই জানিস না? কথা থেকে কাজে বুঝিয়ে দেওয়াটা মনে হয় বেশি কার্যকর, তাই না নেহা? নেহা নিখিলের দিকে তাকালো, নিখিল নিজের ঠোঁট কামড়ে ধরে আছে, ঠোঁটের কোণে মৃদু হাসি, চোখ দুটিও হাসছে তার, ভীষণ রকম সুন্দর লাগছে দেখতে। শার্টের বোতাম খোলা, যেন কারো তিজোরির দরজার হাট খুলে রেখেছে কেউ। বেহার মতো ওদিকে তাকিয়ে চোখ বন্ধ করে ফেললো নেহা। নিখিলের হাসি ঠোঁটে প্রসারিত হলো। নিখিল নেহার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তুই দেখতে এত মারাত্মক কেন? পিওর হোয়াইট চকলেটের মতো, একটু টেস্ট করতে দিবি? নেহা চোখ খুলে ফেললো সাথে সাথে, নিঃশ্বাস দ্রুত পড়া শুরু হয়েছে, জামার দুই অংশ চেপে ধরে রেখেছে। এখান থেকে না পালালে তার মৃত্যু নিশ্চিত। নিখিল ভাই এমন লাগামহীন কথা বলবে কে জানতো? তাহলে আসার আগেই পালিয়ে যেত। নেহার কোনো সারা শব্দ নেই। নিখিল নেহার মুখের খুব কাছে চোখের পলক ফেলছে ঘন ঘন। নিখিলের দিকে তাকাতেও পারছে না নেহা। নিখিল এক হাত নেহার মাথা গুলিয়ে রাখতেই নেহা এবার কেঁদে দিল এমন অবস্থা। কাপা কাপা কণ্ঠে বলে উঠল, প্লিজ নিখিল ভাই দূরে সরুন। নিখিল দূরে সরাতো দূরে, আরো কাছে আসলো, তার দৃষ্টি নেহার পাতলা গরনের মোহনীয় ঠোঁটে। নেহা পরপর দুইবার ঢুক গিলল। নিখিল ঠোঁট এগিয়ে দিতে নেহা চোখ বন্ধ করে ফেললো। নেহার মনে হলো ওর সব শক্তি লুক পেয়েছে, নিখিলকে সরানোর জন্য হাত উঠানোর মতো শক্তি খুঁজে পাচ্ছে না। নিখিলের নেহার তিরতির করে কাঁপতে থাকা ঠোঁট ছুঁয়ে দিতে না পারার আফসোস হলো। ঠোঁট ছেড়ে মুখ গুজে দিল গলায়। নেহার শরীর মুহূর্তেই কেঁপে উঠল, ইলেকট্রিক শক খাওয়ার মতো অবস্থায়। নিখিল মুখ গুজে দিয়ে ক্ষান্ত হয়নি, একটা ছোটখাটো কামড় বসিয়েছে নেহার গলায়। নেহার ঠোঁট কামড়ে ধরেছে নিজের, ব্যথা পেলেও আওয়াজ করলো না একদম। নিখিলের অশান্ত কণ্ঠ, এটা তোর তখনকার করা প্রশ্নের উত্তর, বুঝতে পেরেছিস আমি কে তোর? নেহা যেন সাহস পেয়ে বসলো হঠাৎ, তারপর বলল, না বুঝিনি, মুখ নেই আপনার, মুখ দিয়ে বলুন। নিখিল পরপর কয়েকটা চুমু বসিয়েছে নেহার ঘাড়ে আর গলায়। বেহাল বেহাল অবস্থা, তবু একেবারের জন্য নিখিলকে আঁকড়ে ধরছে না সে, আর না ছাড়িয়ে নিচ্ছে নিজেকে। নিখিল নেহাকে টেনে নিজের সাথে মিশিয়ে নিল একবার, কানের কাছে মুখ টিকিয়ে ফিসফিস করে নেশা ভরা কণ্ঠে বলল, একটা মেয়ে নিজেকে ছোঁয়ার অধিকার স্বেচ্ছায় শুধু তার স্বামীকেই দেয়। আমি যদি তোর কিছুই না হতাম, তুই নিজে আমার থেকে দূরে সরিয়ে দিতি, কষে দু চারটা থাপ্পড় লাগাতি, কিন্তু তুই করিসনি। তুই নিজেকে ছাড়িয়ে নিতেও চাসনি, তার মানে তুই নিজেও জানিস আমি কে তোর। নিখিলের রুমের দরজায় কান পেতেছে সাব্বির, বৃষ্টি, মিহির। জেরিন দাঁড়িয়ে আছে দরজার সামনে। সাব্বির কান খাড়া করে শোনার বৃথা চেষ্টা চালাচ্ছে, কিন্তু না, ভিতর থেকে কোনো আওয়াজ শুনতে পাচ্ছে না। এত সময় ধরে কি কথা বলছে নিখিল? সাব্বিরের অধৈর্য কণ্ঠ, পুলিশকে কল লাগা জেরিন বোন, নেহাকে নিশ্চিত খুন করে গুম করে দিয়েছে নিখিল ভাই। জেরিন সহসা একটা মেরে দিয়েছে সাব্বিরের মাথায়। ছেলেটা এত আজগুবি কথা বলে না মাঝে মধ্যে। মিহির দরজা ধাক্কা দিতে থাকলো এবার, শালা একা একা প্রেম করছিস, আমরা সবাই সিঙ্গেল, ভুলে যাবি না একদম। আমরা যেহেতু পারছি না, তোরও কোনো রাইট নাই বউ নিয়ে দরজা বন্ধ করে থাকার, বের হো বলছি। মিহিরের দরজা ধাক্কানোর মাঝে দরজা খুলে গেল। নিখিল দরজা খুলতে নেহা নিখিলের হাতের নিচে থেকে বের হয়ে এক দৌড় লাগিয়েছে। সাব্বির, জেরিন, বৃষ্টি মুখ চাওয়াচাওয়ি করলো। মিহির দরজা ঠেলে ভিতরে গেল, সাথে গেল নিখিল। সাব্বির, বৃষ্টি, জেরিন ছুটলো নেহার কাছে। ভাইয়ের থেকে জানার মতো দুঃসাহস এখনো একটারও জন্মায়নি। একদম হুমড়ি খেয়ে পড়েছে নেহার রুমে তিনজন। জেরিন দুহাত বুকে গুজে নেহাকে পুরোপুরি স্ক্যান করছে। বৃষ্টি পাশে গিয়ে বসলো। সাব্বির আয়েশি ভঙ্গিতে বসলো চেয়ারে। বৃষ্টি জিজ্ঞেস করলো, কি করছিলি ভাইয়ার রুমে? ভাইয়া তোকে নিয়ে গিয়ে মাইর টাইর দেয়নি তো আবার? নেহা সবার দিকে একবার তাকিয়ে বলল, মারবে কেন, এমনি কথা বলতে ডেকেছিল। জেরিন নেহার মুখ উঁচিয়ে নিজের দিকে করে বলল, এই আমি তোর বড় না, মিথ্যা বইলা যে ধরা পড়বি জেনেও বলিস কেন? নেহা এবার বিরক্ত হয়ে বলল, রোমান্স করছিলাম, এবার শেষ হয়েছে তোমাদের প্রশ্ন। সাব্বির, জেরিন চোখ ছোট ছোট করে তাকালো। সাব্বির অবিশ্বাস্য কণ্ঠে বলল, নিখিল ভাই আর রোমান্স? প্লিজ নেহা বোন, সত্যি কথাটা বল, কয়টা চোর খেয়েছিস? আমি তোর চোর খাওয়ার লিস্ট বানাচ্ছি, গিনিস বুকে নাম লিখাবো বলে এই এখনই রোমান্স টোমান্স করলে কেমন হবে? আমার চোরের রেকর্ড করা হবে না তাহলে? নেহা কপাল চাপড়ালো, মিথ্যাটাও বিশ্বাস করলো না, এখন সত্যিটাও না, কি মুসিবত। জেরিন সাব্বিরের সাথে তাল মিলিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ আমার ভাই যা নিরামিষ, ওসবের দ্বারা হবে না, তুই ঝেড়ে কাস তো বাপু, সত্যি কাহিনী কম। বৃষ্টি চুপচাপ নেহাকে পর্যবেক্ষণ করছিল। কিছুক্ষণ পর মিটমিটিয়ে হাসা শুরু করেছে। তা দেখে জেরিন সাব্বির দুজন সন্ধিহান দৃষ্টিতে তাকালো। সাব্বির বলল, এই তোর আবার কি হলো রে? বৃষ্টি বলল, নেহা সত্যি কথাই বলেছে। সাব্বির বলল, তুই কিভাবে বুঝলি? বৃষ্টি বলল, চিহ্ন সাথে করে নিয়ে এসেছে তো। জেরিন হঠাৎ করে তাকালো নেহার গলার দিকে। ফর্সা ত্বকে লাল দাগটা স্পষ্ট। নেহার ওড়নাটা জড়ানো হলেও গলার উপরের অংশের দিকটা খানিকটা ঢাকতে পারেনি। জেরিন তো চিৎকার করে বলল, এই সাব্বির আমারে চিমটি কাট জলদি, ইয়া মাবুদ কত কিছু যে আরো দেখতে হবে। সাব্বির বলল, নেহা বোন তুই এটা কোনো কাজ করলি? তোর একমাত্র বড় ভাই এখনো সিঙ্গেল, আর তুই মানা যায় না এসব। আহ কি কষ্ট, পুরাই কষ্টে কাঁথা বালিশ।
কিন্তু তুই আমাদেরকে আসবি বলে গিয়ে প্রেম করা শুরু করে দিলি। প্ল্যানটা অর্ধেক রাস্তায় পড়ে আছে, বড় আব্বুর কাছে যেতে হবে, মীর ভাইয়া নিখিল ভাইয়াকে আটকে রাখবে, এ সুযোগে আমাদের কাজটা আমাদের করে ফেলতে হবে। নেহাকে টেনে নিয়ে গেল ওরা। শাহ আলম চৌধুরী রুমের বাইরে পায়চারি করছে, কিন্তু ভেতরে ঢুকছে না কেউ। শাহ আলম চৌধুরী নরম মানুষ, তার সাথে সবারই ভাব আছে, কিন্তু আজকের টপিকটাই কেমন কেমন টাইপের। তার উপর ওনার নিজের ছেলের বিপক্ষে তাকে মানাতে এসেছে। বৃষ্টি নেহাকে ঠেলে ভেতরে ঢুকিয়ে দেয়। শাহ আলম চৌধুরী চমকায়। হঠাৎ নেহা গরিমাসি করে বলল, বড় আব্বু আসসালামু আলাইকুম। সাব্বির বাহির থেকে মিনমিন করে বলল, ওরে ভদ্রলোক সালাম দিচ্ছে দেখো। শ্বশুর পটানোর নিনজা টেকনিক কেউ এর থেকে শিখ। জেরিন সাব্বিরের মুখ চেপে ধরেছে। বৃষ্টি মুখ বাঁকিয়ে বলল, কি শুরু করলে তোমরা? মা বাবা ছোট মা কেউ আসলে এদিকে একদম সব ঘেটে ঘ হয়ে যাবে, সাবধানে। শাহ আলম চৌধুরী দেখলেন নেহা বারবার হাত কসলাচ্ছে। তিনি অভয় নিয়ে বললেন, কিছু বলবি তুই মা? নেহা অধৈর্য কণ্ঠে বলল, হ্যাঁ হ্যাঁ বড় আব্বু, কিন্তু আগে তুমি কথা দাও আমাদের কথা শুনে রাগ করবে না। শাহ আলম চৌধুরী বলল, আমাদের মানে সবগুলা বাদর আছে নাকি তোর সাথে? দাঁত কিলিয়ে ভেতরে ঢুকলো তিনজন। সাব্বির পুরো কাহিনী বুঝিয়ে বলল শাহ আলম চৌধুরীকে। শাহ আলম চৌধুরী এসব ছেলে মানুষিতে যোগ দিতে চাইল না, কিন্তু ভেদর ছেলেটাকে একটা শিক্ষা দিতে এসব বাচ্চামিতে সাই দিবে ভাবলো। শাহ আলম চৌধুরী গম্ভীর কণ্ঠ শুনে চারজনের চিন্তায় পড়লো। যদি রাজি না হয়? শাহ আলম চৌধুরী হেসে বললেন, রাজি আমি, কাল থেকে এই মিশন শুরু। তাহলে এই বলে হাত বাড়ালেন তিনি। চারজন খুশিতে গদগদ হয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলো। শেষে হাত মিলিয়ে নিল। যেভাবে হোক নিখিলের মুখ থেকে বের করতে হবে সে নেহাকে ভালোবাসে। প্রপোজ না করা পর্যন্ত নেহা নিখিলকে পাত্তা দিবে না, কঠোর হতে হবে, এটাই সবার নির্দেশ। আর এদিকে সকালবেলাতে বাইরে হাঁটতে যান শাহ আলম চৌধুরী। আজও তার ব্যতিক্রম হয়নি, তবে আজ তিনি ফিরেছেন বেশ দেরি করে। টেবিলে বসে একটু একটু করে খাচ্ছে নেহা। বৃষ্টি রূপ ও জেরিন এসেছে শোবে। সেও প্লেট উল্টে পুরোটা তুলে নিল। সাব্বির এসে ছিনিয়ে নিল তার প্লেট। খেতে খেতে বলল, তোর হাতের ছোঁয়া লেগে জেরিন বোন কি বলবো, পরোটার টেস্ট 6 গুণ বৃদ্ধি পেয়েছে। তোর জামাইতে তোকে মাথায় তুলে আছাড় দিবে খুশিতে। কথা শুনে হা হা করে হাসি দিল সবাই। নিখিল বসে আছে সোফায়, অফিসের জন্য তৈরি হয়ে নেমেছে সে। শহীদুল চৌধুরী মাহফুজ চৌধুরী আসলে সে টেবিলে আসবে। সেতারা বেগমের খাবার রুমে দিতে গেলেন সাহারা বেগম। সবগুলোকে হাসতে দেখে করা আদেশ ছুড়ে গেলেন, এই খাওয়ার সময় এত কথা কিসের তোদের? গলায় খাবার আটকে যাবে, কথা কম বল, খাবার শেষ কর সবগুলাতে। শাহ আলম চৌধুরী বাসায় ঢুকলেন থমথমে মুখ নিয়ে। সবাই মুখ চাওয়াচাই করলো। তাদের প্ল্যান শুরু করার কথা আজকে। খাবার টেবিল থেকেই শাহ আলম চৌধুরীর ছেলের দিকে তাকিয়ে বিরক্তির সুরে বলল, রাস্তাঘাটে আজকাল মাস্তানিয়া শুরু করে দিয়েছো দেখছি। তখন ড্রয়িং রুমে আসলো শহীদুল চৌধুরী আর মাহফুজ চৌধুরী। বড় ভাইয়ের কথা শুনে এগুলেন সেদিকে। নিখিলের মাঝে কোনো ভাবান্তর নেই, সে এক মনে এখনো খবরের কাগজের দিকে তাকিয়ে। বিরক্তির সীমা এবার বাড়লো শাহ আলম চৌধুরীর। ছেলে তাকে পাত্তা দিচ্ছে না একদম। শাহ আলম চেঁচিয়ে বললেন, কি হলো, কথা শুনতে পাচ্ছ না তুমি? নিখিল ভ্রুকুচকে তাকালো এবার। শহীদুল ভাইকে থামিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? সকাল সকালে তো রেগেছেন কেন তিনি? শাহ আলমের রাগী কণ্ঠ। সে বলল, তোর আদরের ভাইপো মেয়রের ছেলের হাত ভেঙে তাকে হসপিটালে এডমিট করে দিয়ে এসেছে নিজ দায়িত্বে। কমিশনার সাহেবের কাছে কথা তুলেছেন মেয়র সাহেব, তিনি আসবেন বাড়িতে। এবার বলে দিচ্ছে একে আমি বাঁচাতে পারবো না, যা খুশি হোক নিয়ে যাক ধরে পুলিশ। নিখিল উঠে দাঁড়িয়ে বলল, আসতে দাও কমিশনারকে, তিনি না আসলে আমিই যেতাম। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্ত।